পাকিস্তানে তো আসলে গণতন্ত্র নাই। পাকিস্তানে কি আছে সেটা আমরা জানি। আমরা দেখেছি যে পাকিস্তানে জনপ্রিয় নেতা ইমরান খানকে বন্দি করে রাখা হয়েছে প্রায় বিনা বিচারে। তার চোখ নষ্ট হয়ে যাচ্ছে, তার স্বাস্থ্য হানি হচ্ছে, উনি বেঁচে আছেন না মরে গেছেন এটা নিয়েও গুজব ছিল। ফলে পাকিস্তানের কিন্তু অভ্যন্তরীণ পরিস্থিতি যে খুব একটা ভালো তা নয়। ফলে পাকিস্তানি শাসকরা একটা যুদ্ধ শুরু করেছেন যেখানে পাকিস্তানিদেরকে তারা বুঝ দিতে পারবেন যে আমরা যুদ্ধ করছি এবং আমাদের যুদ্ধের কারণে আমাদের কারো থাকতে হবে এবং এইসব গণতন্ত্র গণতন্ত্র দিয়ে চলবে না, এটা বলবেন। অন্যদিকে তারাও আফগানিস্তানে যে যুদ্ধে গেছেন, পাকিস্তান কিন্তু জানে যে এই যুদ্ধে তারা জিতবেন না। এই কারণে জিতবেন না যে আমেরিকা জিতে নেয় আফগানদের সাথে যুদ্ধ করে। যদিও আফগানদের অস্ত্রশস্ত্র কম বা আফগানদের অস্ত্রগত সক্ষমতা বা আর্থিক সক্ষমতা কম, কিন্তু দেশটা এরকম যে এই দেশটাকে যুদ্ধে পরাজিত করতে চাইলে ভৌগোলিক কারণে এদেরকে যুদ্ধে পরাজিত করা বেশ কঠিন হয়ে যায়। কারণ এদের একটি শহরের সাথে আরেকটি শহরের মাঝখানে বিরাট মরু অঞ্চল। এরা ট্রাইবে ট্রাইবে বিভক্ত থাকে, এরা পাহাড়ের মধ্যে আছে, পাহাড়ের বাইরে আছে। এদের আসলে এমন ভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে যে এদেরকে পুরোপুরি দমন করতে গেলে যে পরিমাণ খরচ হবে সেটা আসলে কঠিন। যেমন দুবাইতে একটা বোমা বর্ষণ করলে, একটি জায়গাতে একটা বোম পড়লে যা ক্ষতি হয়, আফগানিস্তানে 2000 বোম মারলে সেই পরিমাণ ক্ষতি হয় না, কারণ এটা ওইভাবে ঘনবসতিপূর্ণ দেশ না। তো যে কারণে আফগানদেরকে পরাজিত করা খুবই কঠিন হয়ে যায়। তার মধ্যে হচ্ছে আফগানরা হচ্ছে পাহাড়ে বসবাসকারী আহ মানুষ, এবং তাদেরকে স্থলযুদ্ধে পরাস্ত না করতে পারলে আসলে আকাশ থেকে বোমা মেরে যে পরাস্ত করা যায় না সেটা আমেরিকায় প্রমাণ দিয়েছে। ফলে আফগানিস্তানের যুদ্ধটা তারা কিন্তু করছে যে নেই, এটা আসলে করছে মূলত আফগানিস্তানকে একটা ডমিনেশনে আনার জন্য, যে তোমরা যদি এরকম করো আমরা তোমাদের ক্ষতি করার সামর্থ্য রাখি এবং তোমাদেরকে অনেক ক্ষতি করতে পারি। এবং এই ঘটনাটা ঘটিয়ে দিয়ে তারা আরো একটি বিষয় করছে, সেটি হচ্ছে যে তারা একই সঙ্গে এই অঞ্চলে যে একটা শান্তিপূর্ণ পরিস্থিতি ছিল সেই শান্তিপূর্ণ পরিস্থিতিটাকে এক ধরনের উত্তপ্ত করে দেওয়ার একটা প্রক্রিয়া শুরু করেছে। কিন্তু চীন যে চুপ করে আছে এটাকে খুব সহজভাবে দেখলে হবে না। এই ধরনের ঘটনায় যদি পরাশক্তিগুলি তাদের আহ সাথে অসুবিধা রয়েছে এরকম দেশগুলিকে দখল করতে শুরু করে ভেনিজুয়েলার মতো, তাহলে চীন কিন্তু সহজে তাইওয়ানকে দখল করে নেওয়ার একটা যুক্তি পেয়ে সুযোগ। যাবে। এবং শুধু তাইওয়ানকে না, চীন বিভিন্ন জায়গাতে যেখানে যেখানে তাদের এরকম সমস্যা রয়েছে, বর্ডার সমস্যা, সেই জায়গাগুলিতে তারা ঢুকে পড়ে দখল করে নেওয়ার একটা অজুহাত পেয়ে যাবে। আমেরিকাও করেছে, আমরাও করি। এবং এইটা যদি ঘটতে শুরু করে তাহলে আরো বিপদ তৈরি হবে। সেই ক্ষেত্রে ভারতের একটি অঞ্চলকে নিয়ে তারা ভারতকে টেনে আনতে পারে যুদ্ধে, অথবা তাইওয়ানকে দখল করে নিতে পারে। এদিকে তাইওয়ানকে যদি তারা কোনো কারণে দখল করে তাহলে পৃথিবীর সেমিকন্ডাক্টর যে শিল্প আছে সেই শিল্পের একেবারে বৃহদাংশ, প্রায় আমি কি বলবো 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যাবে বা তারও বেশি পেয়ে যাবে চীন। কারণ মানে তাইওয়ান এবং চীনই মূলত পৃথিবীর। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে, তাই অ্যাকাউন্ট খুলুন আজই। প্রায় অধিকাংশ সেমিকন্ডাক্টর তৈরি করে। আবার এই সেমিকন্ডাক্টর খুবই জরুরি হচ্ছে আজকের দিনের ডিজিটাল ওয়ারফেয়ারে। এই যে গাইডেড মিসাইল বলেন, গাইডেড ওয়ারফেয়ার বলেন, বিভিন্ন ধরনের কম্পিউটারে কন্ট্রোল ড্রোন বলেন, এইসব জায়গাতে কিন্তু প্রচুর পরিমাণে সেমিকন্ডাক্টর এবং সার্কিটস ব্যবহার করা হয়। এইগুলির চাহিদা যদি পূরণ করা না যায় তাহলে কিন্তু এই যুদ্ধে যারা এই ধরনের গাইডেড অস্ত্র ব্যবহার করে তারা কিন্তু বিপদে পড়বে। ফলে এইখানে কিন্তু অনেক ধরনের বিষয় জটিল হয়ে পড়েছে। কেননা এই যুদ্ধটা কিন্তু অনেক টেকনোলজিক্যাল যুদ্ধ, এটা কিন্তু আগের মতো এই হাতে হাতে একদমই। বন্দুকে জি, বন্দুকে যুদ্ধ না। জি, ফলে এক ধরনের বিশাল সমস্যা তৈরি হতে পারে এবং আরো কিছু দেশ ক্ষতিগ্রস্ত হবে। আমরা যদিও ভাবি যে এই দেশগুলি অনেক উন্নত হয়েছে, কিন্তু আপনি যদি সাউথ কোরিয়ার কথা বলেন কিংবা আপনি যদি ভিয়েতনামের কথা বলেন, এই দেশগুলির যে অর্থনৈতিক উন্নতি এটা অনেকখানি নর্থের উপর নির্ভরশীল, অর্থাৎ ইউরোপ এবং আমেরিকার উপরে নির্ভরশীল। ফলে তারা যদি যুদ্ধে জড়িয়ে পড়ে তখন দেখা যাবে যে এই দেশগুলিরও রপ্তানি ক্ষতিগ্রস্ত হবে এবং তাদেরকে আহ তাদের ভারী শিল্পকে অস্ত্র তৈরি বা জাহাজ তৈরি বা ট্যাঙ্ক তৈরি এইসব জায়গায় তখন মনোযোগ দিতে হবে। কারণ এইগুলি হয়ে যাবে রপ্তানি পণ্য এবং এটা খুবই ক্ষতিকর হয়ে যাবে এবং তাদের সমাজ ব্যবস্থাও বিপন্ন হয়ে উঠবে। জি, পৃথিবীকে গ্লোবাল ভিলেজে পরিণত করার পরে এই ধরনের গ্লোবাল যুদ্ধ কিন্তু এই পুরো গ্লোবাল ভিলেজকেই ক্ষতিগ্রস্ত করবে। সমস্ত আন্তর্জাতিক চুক্তিগুলি নাল এন্ড ভয়েড হয়ে যেতে শুরু করবে। ওয়ার্ল্ড ট্রেড এগ্রিমেন্টকে আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে এটাকে এরই মধ্যে আহ, প্রায় ধ্বংসের জায়গায় নিয়ে গিয়েছে পরাশক্তি। ফলে এই চুক্তিগুলি টিকবে না। বিভিন্ন জায়গাতে উন্নত দেশগুলির সাথে যে স্বল্পোন্নত দেশগুলির সহযোগিতা চুক্তিগুলি আছে সেগুলি বাতিল হতে শুরু করবে। পৃথিবীতে দান এবং বিভিন্ন ধরনের ঋণ প্রক্রিয়া এটা কমে যেতে শুরু করবে এবং দেখা যাবে যুদ্ধ এক পর্যায়ে এই বৃহৎ শক্তিগুলিকেও ঋণ নিতে বাধ্য করবে।
ফলে এই যুদ্ধ যদি দীর্ঘায়িত হয় তাহলে পৃথিবীতে আসলেই আহ বিশাল দুর্যোগ নেমে আসার সম্ভাবনা রয়েছে। দুর্ভিক্ষ জি থেকে শুরু করে জি, পরিবেশ অনেক ধন্যবাদ দূষণ, ডক্টর পরিবেশ আব্দুল হোসেন। আমরা বিপর্যয় আসলে সবকিছু হওয়ার প্রার্থনা করতে সম্ভাবনা আছে। চাই যে এরকম ভয়াবহ পরিণতির দিকে না যাক, কিন্তু আসলে আপনারা যে ব্যক্তির স্বার্থ, গোষ্ঠীর স্বার্থের কথা বলছেন, যেগুলোর কাছে আসলে এত বড় বড় মানবতার জায়গাগুলো কোনো গুরুত্বই পায় না। এখন তারা যদি, তাদের যদি সুবিবেচনা, সুনজর কিছু উদ্ভব হয়, আমরা একটু দেশের পরিস্থিতিতে জানতে চাই। একে তো আন্তর্জাতিক এই যুদ্ধ, নানান কিছুর প্রভাব বাংলাদেশের উপর আছেই, তার উপরে বাংলাদেশেও নানান রকম সিদ্ধান্ত হচ্ছে যেগুলো নিয়ে অনেক আলোচনা সমালোচনা আছে। আমি একে একে বিভিন্ন বিষয় নিয়ে একটু ছোট ছোট করে আপনাদের কাছে শুনতে চাই। ডাক্তার আব্দুল হোসেন, আপনার কাছে মানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ নিয়ে অনেক কথা হচ্ছে, অনেক আলোচনা সমালোচনা আছে। যেহেতু হয়েই গেছে অনেক কিছু, একটু সামারি করে আপনাদের কাছ থেকে আসি যে আহ, এটি আসলে কেমন বিবেচনার নজির রাখলো সরকার এইরকম একটা ঘটনায়, যে আগের গভর্নরের এরকম একটা অসম্মানজনক বিদায়, নজিরবিহীনভাবে একজন ব্যবসায়ীর গভর্নর হয়ে যাওয়া, যাকে কি আসলে আমরা খুব চিন্তা মনা, যেখানে সবসময় বাংলাদেশ ব্যাংকের গভর্নররা এমন ফিগার থাকেন যাদেরকে আমরা চিনি, জানি, বা বিশিষ্ট অর্থনীতিবিদ, বিশিষ্ট আমলা, এরকম ব্যক্তিত্ব। এইরকম একজন ব্যবসায়ী এসে তিনি আসলে দায়িত্ব নিলেন। আপনার কাছে কি মনে হয় যে আসলে কেমন নজির সৃষ্টি করলো, ডাক্তার তুষার?